দেখো তাহলে হচ্ছে এই ভ্যাকসিনটা একটা জীবাণু, তাই না? আচ্ছা, এই ভ্যাকসিনটা জীবাণু, এই জীবাণু যখন আমরা শরীরে প্রবেশ করালাম তখন এটা কি তৈরি করতেছে? বডি কিন্তু তখন কাজ করে অ্যান্টিবডি তৈরি করতেছে। একটা কথা আমি বারবার বলতেছি, বডি যখন কাজ করবে সেটাকে আমরা কি বলতেছি বলো? সেটা অবশ্যই অবশ্যই আমরা বলতেছি সক্রিয়। এটাকে অবশ্যই আমরা বলতেছি এটা হচ্ছে একটা সক্রিয় প্রসেস। এই যে বডি যখন কাজ করতেছে সেটাকে আমরা অবশ্যই বলতেছি সক্রিয়। আর ভ্যাকসিনটা হচ্ছে কৃত্রিম ভাবে নিছি, এই জন্য আমরা বলতেছি বলতেছি যে কৃত্রিম সক্রিয়। এটা তাও অনেকে, এটা যেহেতু ইম্পর্টেন্ট, এজন্য তাও অনেকে অনেক প্রকার ট্রিক্স দিয়ে মনে রাখে। চলো, যদি তাও তোমার কাছে কোনো ট্রিক্স লাগে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে কি বলি কি, দেখো এখানে একটা জিনিস দেখো যে এখানে আছে প্রা, আর এখানে আছে হচ্ছে তোমার হসপিটাল। হসপিটাল থেকে নেওয়া হচ্ছে দন্তস্ব, এই জন্য অনেকে বলে যে প্রাস, যেহেতু তৃতীয় অধ্যায় পুস্ত ওই দিক থেকেই বলে যে প্রাকৃতিক সক্রিয়। আর দন্তীয় স থেকে দেখো সক্রিয়, সক্রিয় তো দন্তীয় স আছে, প্রাকৃতিক সক্রিয় কি বলতো? হসপিটালেও দন্তীয় স আছে, তাই না? আচ্ছা, আর কৃত্রিমের ক্ষেত্রে কি বলে? কৃত্রিম সক্রিয় কোনটা? এটা হচ্ছে, আচ্ছা এই যে ভ্যাকসিনটা নিলাম, এই ভ্যাকসিনটার উদাহরণ কি? এই উদাহরণ হচ্ছে ডিপিটি। কি বললাম? ডিপিটি। তাহলে ডিপিটি কি কি বলো? ডিপথেরিয়া, পার্টুসিস এবং হচ্ছে টিটানাস। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। পার্টুসিস মানে কি? পার্টুসিস মানে হচ্ছে হুপিং কাশি, হুপিং কাশি, হুপিং কাশি। আর টিটানাস মানে ধনুষ্টঙ্কর, এটা জানো। টিটানাস মানে ধনুষ্টঙ্কর, ধনুষ্টঙ্কর, ঠিক আছে? একটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস এবং হচ্ছে টিটানাস। তাহলে তোমাকে যদি বলে কৃত্রিম সক্রিয়ের উদাহরণ কি, তাহলে বলতে হবে ডিপিটি। আর কি প্রাকৃতিক শক্তির উদাহরণ কি যদি তোমাকে জানতে চাই, তাহলে তোমাকে বলতে হবে অবশ্যই কি বলো? যে হসপিটাল, হসপিটালের জীবাণু। বোঝা গেছে? ওকে, বোঝা গেছে। এই জিনিসটা আমরা একটু এই দিক করে লিখি। চলো, এই যে আমাদের ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটার উদাহরণ কি বলো? এই ভ্যাকসিনটার উদাহরণ হচ্ছে ডিপিটি ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিন। চলো, এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমাদের কাজ হচ্ছে এখন নিষ্ক্রিয় অর্জিত প্রতিরক্ষাটা কেমন। নিষ্ক্রিয় অর্জিত প্রতিরক্ষাও দুই ধরনের, একটা হচ্ছে একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে কৃত্রিম। তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করবে সক্রিয়, সক্রিয় নিষ্ক্রিয় অর্জিত প্রতিরক্ষা, এটার উদাহরণ কি, এই যে কিভাবে হয় এটা আমরা দেখবো এখন। আচ্ছা, এটাতে কি বলছিলাম আমি তোমাকে? এটাতে বলছিলাম আমাকে শরীরকে কোনো কাজ করতে হবে না, আমার বডিকে কোনো কাজ করতে হবে না, তাই না? যেমন মাতৃদেহে, যেমন মায়ের দেহ থেকে যখন ভ্রূণের মধ্যে, মায়ের দেহ থেকে যখন ভ্রূণের মধ্যে আমরা কি কি যাই বলতো? অম্লার মাধ্যমে, অম্লার মাধ্যমে, অম্লার মাধ্যমে যাই হচ্ছে ইমিগ্লোবিউলিন, ইমোগ্লোবিউলিন কি যায় বলো? ইমোগ্লোবিউলিন জি যায়, ইমোগ্লোবিউলিন জি। কি বললাম? ইমোগ্লোবিউলিন জি যায় কোথায়? কোথায়? অম্লার মাধ্যমে, মাতৃদেহ থেকে ভ্রূণের মধ্যে। আচ্ছা, তাহলে এটা একটা অ্যান্টিবডি, এটা হচ্ছে ইজিলি তার কাজ নিজে নিজে করে ফেলতেছে। এখানে কি বডিকে কোনো কাজ করা লাগছে? না, বডিকে কোনো কাজ করা লাগছে না। তেমনি ভাবে দুধ থেকেও কি যায়? ইমোগ্লোবিউলিন যায়। আচ্ছা, এই যে দুধ থেকে যাচ্ছে, দুধে কি যায়? ইমোগ্লোবিউলিন এ, ঠিক আছে? এই যে দুধ থেকে ইমোগ্লোবিউলিন এ যাচ্ছে, অম্লার মাধ্যমে ইমোগ্লোবিউলিন জি যাচ্ছে। এই যে এটা, এগুলা যে এক একটা অ্যান্টিবডি, এই যে এগুলা তো কিন্তু হচ্ছে তোমার এই কি বলে, তোমার তোমার বডিকে কি কাজ করতে হচ্ছে? না, বডিকে কাজ করতে হচ্ছে না, এগুলা সরাসরি পাচ্ছে, তাই না? সরাসরি পাচ্ছে, বডিকে কোনো কাজ করতে হচ্ছে না। এই জন্য আমরা এটাকে বলতেছি যে সক্রিয়, কি বলবো? এটা হচ্ছে সক্রিয়, এটা সরি সক্রিয় কেন বললাম? আমার তো বলতে, আমার তো বলা উচিত ছিল এটা প্রাকৃতিক। সক্রিয় কেন বললাম? সরি সরি, এটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে এই যে এগুলো তো প্রাকৃতিক ভাবে পাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক, প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত প্রতিরক্ষা। আচ্ছা, কৃত্রিমগুলা কি হবে তাহলে? চলো আমরা কৃত্রিমগুলা নিয়ে একটু বলি, যে কৃত্রিমটা নিয়ে এইদিকে বলতেছি। আচ্ছা দেখো, কৃত্রিমটা কি হবে তাহলে? দেখো, আমরা বিভিন্ন ধরনের সিরাম রক্তে প্রবেশ করি, তাই না? সিরাম বিভিন্ন রক্তে প্রবেশ করি, সিরামকে মানে সিরাম হচ্ছে আমরা প্রবেশ করাই, রক্তে সিরামের মাধ্যমে বিভিন্ন অ্যান্টিবডি প্রবেশ করাই, ঠিক আছে? এই যে সিরামের মাধ্যমে কি প্রবেশ করায়? মনে করো তো একটু আগে যেটা বললাম যে অ্যান্টিভেনাম, অ্যান্টিভেনাম, যেটা হচ্ছে এটা একটা অ্যান্টিবডি, অ্যান্টিভেনাম। তারপর হচ্ছে অ্যান্টি রেবিস,
অ্যান্টি রেবিস ভ্যাকসিন, অ্যান্টি রেবিস অ্যান্টিবডি, এই যে এগুলাকে আমরা যে এখানে প্রবেশ করাই, এই যে অ্যান্টিভেনাম, অ্যান্টি রেবিস ভ্যাকসিন বা অ্যান্টিবডি, এগুলো যে প্রবেশ করাই, এগুলো তো আমাদের কৃত্রিম, তাই না? এগুলা কৃত্রিম এবং এগুলো এক একটা অ্যান্টিবডি, এগুলো শরীরে ঢুকে ওটু কাজ করতেছে, আমার বডিকে কোনো কাজ করা লাগতেছে না, তখন সেটাকে আমরা বলতেছি নিষ্ক্রিয়। এই যে এটা যখন উদাহরণ বলবো, এটা হচ্ছে নিষ্ক্রিয় কিসের? অর্জিত প্রতিরক্ষা। বুঝা গেছে? তাই এতটুকু যদি আমরা পারি, তাহলে হচ্ছে আমাদের এই যে অর্জিত প্রতিরক্ষার এই টপিকটা শেষ। ঠিক আছে? তাহলে একটু যদি আমি সামারি বলি, সেটা হচ্ছে কি, অর্জিত প্রতিরক্ষা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয়র ক্ষেত্রে বডিকে কাজ করা লাগে, আর নিষ্ক্রিয়র ক্ষেত্রে বডিকে কাজ করতে হয় না। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিকের ক্ষেত্রে উদাহরণ বলছিলাম যে হসপিটালের জীবাণু, আর কোনটার? সক্রিয়র। আর কৃত্রিম সক্রিয়র ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি, ডিপিটি ভ্যাকসিন। এরপর হচ্ছে আমাদের কি ছিল বলো? অর্জিত প্রতিরক্ষা। নিষ্ক্রিয়র ক্ষেত্রে ছিল দুইটা, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতির মধ্যে ছিল মায়ের দেহ থেকে আমরা পাই হচ্ছে ইমোগ্লোবিউলিন, অম্লা থেকে অম্লার মাধ্যমে কি পাই? ইমোগ্লোবিউলিন জি, এবং দুধের মধ্যে থাকা হচ্ছে ইমোগ্লোবিউলিন এ। এরপর হচ্ছে কৃত্রিমের ক্ষেত্রে আমরা সিরামের মাধ্যমে প্রবেশ করাই, সেটা হচ্ছে অ্যান্টিভেনাম এবং হচ্ছে অ্যান্টিরেবিস অ্যান্টিবডি। ঠিক আছে? ওকে, এতটুকু পারলাম। আচ্ছা, এবার চলো আমাদের এখন করতে হবে হচ্ছে আরেকটা কথা বলি। এই যে ডিপিটিটা দেখলা না, ডিপিটি, এই ডিপিটি কিন্তু দেখো তিনটা রোগের কাজ করতেছে। কি কি? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানো। তার মানে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মিশ্র ভ্যাকসিন। কি বলা হয়? মিশ্র ভ্যাকসিন। আমি ভ্যাকসিনের প্রকারভেদ নিয়ে একটু আগে একটু পরেই পড়াবো, এখানেও বলবো, তাও এখনো বলে নিলাম যে ডিপিটি হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। আচ্ছা, কিছু আমাকে ফেজ লাগবে, আমি ফেজগুলো একটু অ্যাড করে নিই। কিছু ফেজ আমি অ্যাড করি। আমাদের আর বেশি টপিক নাই, আমাদের আছে হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ আর হচ্ছে ইমোগ্লোবিউলিনগুলো। ঠিক আছে? আচ্ছা, আমাদের এতটুকু তাইলে এখন শেষ। চলো আমরা শুরু করি বাকিটা। আচ্ছা, এখন দেখো, এই যে অর্জিত প্রতিরক্ষার ধাপগুলা কি কি, এটা একটু আমরা দেখবো। অর্জিত প্রতিরক্ষার ধাপ, অর্জিত প্রতিরক্ষার ধাপ, অর্জিত প্রতিরক্ষার ধাপ, অর্জিত প্রতিরক্ষার ধাপ। আচ্ছা, এই যে অর্জিত প্রতিরক্ষার ধাপের মধ্যে ফার্স্ট থেকে আমাকে কি বলতে হবে? যে মনে করো যে কিছু একটা বীতি আসছে, বীতি আসছে, এই বীতির জীবাণু মনে করলাম যে MHC, এটা হচ্ছে একটা জীবাণুর নাম। আচ্ছা, এই জীবাণুর নামটা বইয়ে লেখা আছে, তোমাদের কাজ হচ্ছে এই জীবাণুর মেইন ফুল ফর্মটা, মানে এটা কি বোঝাতে যাচ্ছে আসলে, তুমি এটা মেইন ফর্মটা দেখবা, তুমি বই থেকে আবার দেখবে না, সব বলে দিলে। আচ্ছা, এই তখন MHC যখন চলে আসবে, তখন আমার এইখানে সবসময় সন্ধান চালাচ্ছে কে? সবসময় সন্ধান চালাচ্ছে কে? আমাদের ম্যাক্রোফেজ, আমাদের ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ সবসময় সন্ধান চালাচ্ছে। আচ্ছা, এই ম্যাক্রোফেজ এবার কি করবে? এই যে জীবাণুকে যখন দেখে ফেললো, সে এখন সতর্কতা জারি করবে, সতর্কতা জারি করবে। এই যে সতর্কতা জারি করছে কেন? কারণ জীবাণুকে দেখে। জীবাণুকে আমরা কি বলছিলাম? অ্যান্টিজেন। তার মানে এখানে অ্যান্টিজেনকে দেখে, তার মানে এই যে ম্যাক্রোফেজ, এটাকে আমরা কি বলবো? অ্যান্টিজেনকে দেখে এই সতর্কতা জারি করছে। তার মানে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে কে? ম্যাক্রোফেজ। তার মানে এটাকে বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বুঝা গেছে? শুধু কি ম্যাক্রোফেজই এটা করে? না, এটা করে তিনটা। এটা করে কি কি? তিনটা। একটা হচ্ছে ম্যাক্রোফেজ, তো অবশ্যই আছে, ম্যাক্রোফেজ তো অবশ্যই আছে। আর যদি আমরা চাইলে বলতে পারি লসিকা গ্রন্থির বিকুশ, লসিকা গ্রন্থির বিকুশ, কিংবা হচ্ছে আমাদের ল্যাঙ্গারহ্যান্স বা ডেনড্রাইটিক কোষ আছে, ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ। এই তিনটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এটাও যদি তোমার মনে না থাকে, তাহলে মনে রাখার সিস্টেমটা কি বলো? মনে রাখার সিস্টেমটা হচ্ছে যে ম্যাক্রোফেজ থেকে মনে রাখবো এম, এরপর হচ্ছে তোমার ম্যাক্রোফেজ থেকে এম আছে, এরপর হচ্ছে তোমার এখানে আমার ম্যাক্রোফেজ থেকে আছে হচ্ছে এম, এরপর হচ্ছে এখানে বি আছে, লসিকাগ্রন্থি বি কোষ, এবং হচ্ছে ডেনড্রাইটিক থেকে মনে রাখবো হচ্ছে ডি। তাহলে মনে রাখবো হচ্ছে ডিবিএম দিয়ে মনে রাখবো, ডিবিএম একটা সাবজেক্ট। তো
তোমরা আশা করি জানো এটা, ডিবিএম, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিজেন ফ্যাদেন্ডিং সেল। আচ্ছা, এরা তো এখন ফ্যাদেন করলো, তাহলে এখন দেখো এখন এটা কি করবে, এই অ্যান্টিজেন ফ্যাদেন্ডিং সেলগুলা এখন কি করবে, অ্যাক্টিভ করবে। কাকে অ্যাক্টিভ করবে বলো? টি সেলকে অ্যাক্টিভ করবে, টি সেলকে অ্যাক্টিভ করবে। তাহলে এই যে টি সেলকে অ্যাক্টিভ করলো, এই টি সেল হচ্ছে এখন কিসের মতো কাজ করতেছে, মেইন সুইচের মতো কাজ করতেছে। কিসের মতো? মেইন সুইচের মতো কাজ করতেছে। কিসের মতো কাজ করতেছে? মেইন সুইচের মতো কাজ করতেছে। ওকে, সতর্কতা তো এখন জারি করলো। এখন সতর্কতা জারি করার জন্য কি করতে হয়? এখন অ্যালার্ম করে দিল সব জায়গায়, তাই না? অ্যালার্ম করে দিল। আচ্ছা, এই যে অ্যালার্ম তৈরি করলো, এখন অ্যালার্ম যখন দিল, এখন প্রতিরক্ষা কি করতে হবে, নির্মাণ করতে হবে, প্রতিরক্ষা নির্মাণ করতে হবে। তো এখন প্রতিরক্ষা নির্মাণ করবে, প্রতিরক্ষা নির্মাণ শুরু করে দেবে। কে প্রতিরক্ষা নির্মাণ শুরু করবে? এই যে আমাদের বি সেল আছে, টি সেল আছে, এরা প্রতিরক্ষা নির্মাণ শুরু করে দেবে। কিভাবে শুরু করবে? এই বি সেল এবং টি সেল সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করবে। এদের সংখ্যা বৃদ্ধি করবে, এটাকে আমরা বলি ক্লোন। কি বলবো? এটা ক্লোন। এই প্রক্রিয়াটার নাম কি বলবো? প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্লোনাল সিলেকশন। ক্লোনাল সিলেকশন, ক্লোনাল সিলেকশন। এই যে ক্লোনাল সিলেকশন হবে, এটা কি কত পরিমাণে এটা ক্লোন করতে পারে? এটা একটা ইম্পর্টেন্ট কথা। এটা হচ্ছে 100 মিলিয়ন, 100 মিলিয়ন। আচ্ছা দেখো, 100 মিলিয়ন, এটা 100 মিলিয়ন, এটাকে যদি আমরা কোটিতে বলতে চাই তাহলে হচ্ছে 10 কোটি আর কি, 10 কোটি। 100 মিলিয়ন বা 10 কোটি। ওকে, বুঝলাম। ওকে, আচ্ছা, এবার দেখো যখন প্রতিরক্ষা নির্মাণ হয়ে গেছে, প্রতিরক্ষা যখন নির্মাণ হয়ে গেছে, যে প্রতিরক্ষা যখন নির্মাণ হয়ে গেছে, এখন তাহলে কি হবে? অতন্দ্র পাহারা সৃষ্টি করতে হবে। অতন্দ্র পাহারা সৃষ্টি করবে কিভাবে? অতন্দ্র পাহারা সৃষ্টি করবে কিভাবে বলো? অতন্দ্র পাহারা সৃষ্টি করবে দুই ভাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি জীবাণুকে ধ্বংস করে, আরেকটা হচ্ছে কি বলো? একটা মানে একটা হচ্ছে প্রতিরক্ষা দিবে, একটা হচ্ছে বি এবং টি সেলের স্মৃতি গঠন করে, বি টি সেলের মেমোরি সেল গঠন করবে, মেমোরি সেল। আরটা হচ্ছে ইফেক্টর, মানে একটা হচ্ছে ইফেক্টর সেল গঠন করবে, ইফেক্টর সেল। মানে একটা হচ্ছে ইফেক্ট করবে, মানে এই যার বিরুদ্ধে এই যে এতক্ষণ ধরে এত কিছু পাহারা তৈরি করলো, তার বিরুদ্ধে তো অবশ্যই এখন আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তার মানে ইফেক্ট তৈরি করতে হবে, এই যে ইফেক্টর সেল সেটাই কার্যকর করবে। আর বি সেল এবং টি সেল তখন কি করবে, তারা স্মৃতিগুলো জমা রাখবে, পরে যাতে কেউ আসলে সেটা কি করতে পারে, প্রতিহত করতে পারে। আচ্ছা, এর মধ্যে দেখো এটাকে এখানে মুখ্য সাড়া এবং হচ্ছে গৌণ সাড়ার একটা ব্যাপার আছে। মুখ্য সাড়া কি? প্রথম যেটা সাড়া সেটাকে আমরা বলি মুখ্য সাড়া, পরবর্তীতে যা আসবে সেটা হচ্ছে গৌণ সাড়া। তাহলে দেখো, একটা হচ্ছে মুখ্য সাড়া, মুখ্য সাড়া, আরটা হচ্ছে গৌণ সাড়া, আরটা হচ্ছে গৌণ সাড়া। আচ্ছা, প্রথম সাড়া, প্রথম যখন দিবে তখন অ্যান্টিবডি কম ছিল আমার কাছে, মানে অ্যান্টিজেনকে দেখে অ্যান্টিবডি কম ছিল, তাই না? তাহলে এই যে মুখ্য সাড়াটা কি হবে, মুখ্য সাড়াটা দুর্বল হবে, তাই না, যেহেতু অ্যান্টিবডি কম ছিল। এবং এটা ধীরে ধীরে হবে, কিন্তু যখন একটু পর হবে, কিন্তু যখন কিছুক্ষণ পর হবে সেটা আস্তে আস্তে শক্তিশালী হবে, তাই না? এই যে শক্তিশালী হচ্ছে, গৌণ সাড়াটা কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এবং এটা কি হবে, ফার্স্টের দিকে ধীর ছিল, পরবর্তীতে অ্যান্টিবডি তো একটু বেশি হয়ে গেছে, দ্রুত হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর অ্যান্টিবডি আসলে কোনটা কোনটা মুখ্য সাড়াতে কাজ করে? অ্যান্টিবডির মধ্যে আমাদের ইমিউগ্লোবিউলিন, ইমিউগ্লোবিউলিন যে ইমিউগ্লোবিউলিন যে এম আছে, এটা হচ্ছে আমাদের মুখ্য সাড়াতে মুখ্য সাড়াতে কি করে, কাজ করে। আর আমাদের যে গৌণ সাড়াতে কাজ করে হচ্ছে ইমিউগ্লোবিউলিন জি। এটা অনেকেই মনে রাখে, অনেকে মনে রাখে কিভাবে, দেখো যে এখানে এম আছে, এটা হচ্ছে মাদার, আর জি থেকে মনে রাখা হচ্ছে গার্লফ্রেন্ড। তাহলে কাকে তোমাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? মাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এই জন্য মাদার হচ্ছে কোথায় আছে, মুখ্য সাড়াতে আছে, আর গার্লফ্রেন্ড কোথায় আছে, গৌণ সাড়াতে আছে। বুঝে গেছে? ওকে, এবার তাহলে চলো আমরা একটু অ্যান্টিবডি নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো বলো? এখন আমরা একটু অ্যান্টিবডি নিয়ে কথা বলবো, যে অ্যান্টিবডির কথা চলে আসছে, আমরা এখন কথা বলবো আমাদের অ্যান্টিবডি নিয়ে। চলো অ্যান্টিবডি নিয়ে কথা বলি। তাহলে টাইটেল দাও, অ্যান্টিবডি সমাচার। অ্যান্টিবডি, এত ডিস্টার্ব করলে হয়? অ্যান্টিবডি সমাচার। ওকে,
দেখো অ্যান্টিবডির আমি তোমাকে আগে গঠনটা একটু দেখাই। অ্যান্টিবডির গঠনটা হচ্ছে এরকম, ওয়াই আকৃতি। বললাম না এতক্ষণ অ্যান্টিবডির গঠন কিরকম হবে, ওয়াই আকৃতি। অ্যান্টিবডির গঠন কিরকম, ওয়াই আকৃতি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে অ্যান্টিবডির গঠন ওয়াই আকৃতির হচ্ছে, এর মধ্যে এই যে অ্যান্টিবডি গঠন ওয়াই আকৃতি হচ্ছে, এর মধ্যে দেখো একটা জিনিস, দেখো এই অ্যান্টিবডির দুইটা বাহু দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই একটা বাহুর মধ্যে থাকবে হচ্ছে কিছু হালকা অঞ্চল আর কিছু ভারী অঞ্চল। আচ্ছা, এই যে এই বাহুতে যদি আমরা চিন্তা করি, এই বাহুতে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এটাকে বলবো, এই যে এই জায়গায় থাকবে হচ্ছে আমার, এই জায়গায় থাকবে হচ্ছে আমার কি বলতো, এই জায়গায় থাকবে আমার হালকা অঞ্চল। কি থাকবে, হালকা অঞ্চল। আর থাকবে হচ্ছে আমার ভারী অঞ্চল। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো ভারী অঞ্চল, এটাকে বলবো ভারী অঞ্চল। তাহলে যেটা ঝুলে থাকবে সেটা হচ্ছে হালকা অঞ্চল, যেটা একদম মেইন কাঠামো গঠন করবে সেটাকে বলতেছে ভারী অঞ্চল। তাহলে দেখো ভারী অঞ্চল এবং হালকা অঞ্চলের মাঝখানে, কি বললাম, ভারী অঞ্চল এবং হালকা অঞ্চলের মাঝখানে, ভারী অঞ্চল এবং হালকা অঞ্চলের মাঝখানে এই যে এই পার্টটাতে, এই যে এই অংশটাতে, ওয়েট করো, এই অংশটাতে, এই অংশটা একটা একটা এই অংশটাতে দুইটা জোড়া লাগছে, তাই না? আর এই যে এই অংশটাকে আমরা বলি, এই অংশটাকে বলি আমরা কবজা অঞ্চল। কি বলি বলো তো, কবজা অঞ্চল। কবজা, কজ্জা, কজ্জা ছিল না, দরজাতে যেটা থাকে আর কি, যেটা দিয়ে আমরা কি করি, মানে দরজাকে উম, লাগিয়ে দেই কিংবা হচ্ছে খুলে ফেলি, ওইটাকে কবজা অঞ্চল বলি, তাই না? তার মানে সেম ভাবে কবজা অঞ্চল এখানেও থাকবে, কবজা অঞ্চল এখানেও থাকবে। তাহলে এটার নাম কি বলবো, কবজা অঞ্চল বলবো, তাই না? এটার নাম কি বলবো, কবজা অঞ্চল, কবজা অঞ্চল। ওকে। আর হচ্ছে এই যে একটা বাহুতে ছিল হালকা অঞ্চল আর ভারী অঞ্চল, তাই না? আচ্ছা, আচ্ছা, এই এখন একটা জিনিস দেখো, আমাকে এইটাকেও এইভাবে লাগা, এইভাবে হচ্ছে কি করে রাখতে হবে, কানেক্ট করে রাখতে হবে। এই যে এইখানে এটাকে কানেক্ট করে রাখলাম, এরপরে এখানেও সেম ভাবে আরেকটা অঞ্চলকে আমরা কানেক্ট করতে হবে। একটা বাহুতে ছিল হচ্ছে হালকা অঞ্চল, আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটা হবে পরিবর্তনশীল অঞ্চল আর একটা হবে স্থায়ী অঞ্চল। একটা কি হবে, পরিবর্তনশীল অঞ্চল আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল, ঠিক আছে? একটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে হালকা অঞ্চল তো বুঝলাম, একটা থাকবে হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, আরেকটা বাহুতে কি থাকবে তাহলে, পরিবর্তনশীল অঞ্চল থাকবে, আরেকটা থাকবে হচ্ছে স্থায়ী অঞ্চল, আরেকটা থাকবে হচ্ছে স্থায়ী, আরেকটা থাকবে হচ্ছে স্থায়ী অঞ্চল। একটা থাকবে পরিবর্তনশীল অঞ্চল আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল। তাহলে একটা থাকবে পরিবর্তনশীল অঞ্চল আর একটা থাকবে হচ্ছে স্থায়ী অঞ্চল। আর একটা জিনিস দেখো, যারা হচ্ছে কানেক্ট করে রাখে এগুলাকে আমরা কি বলি, বন্ড বা বন্ধনী। এরকম এই বন্ধনকে বলা হয় ডাইসালফেট বন্ড। তাহলে হচ্ছে এতক্ষণ আমি তোমাকে জাস্ট এটা আমি মানে অঙ্কনটা দেখাইলাম, তোমার কি জানা লাগবে সেটা আমি বলি। তাহলে অ্যান্টিবডি থেকে তোমার প্রথমেই জানা লাগবে অ্যান্টিবডির আকৃতি কেমন, ওয়াই আকৃতি। কেমন, ওয়াই আকৃতি। অ্যান্টিবডির আকৃতি কেমন, ওয়াই আকৃতি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা আমার কি জানা লাগবে, এখানে ডাইসালফাইড বন্ড কয়টা, ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড কয়টা, ডাইসালফাইড বন্ড টোটাল হচ্ছে তিনটা। একটা এদিকে, এই যে দেখো, আমি তোকে দেখো একটু, এখানে একটা, এখানে একটা, এরপর হচ্ছে এখানে একটা। তার মানে ডাইসালফাইড বন্ড কয়টা, ডাইসালফাইড বন্ড হচ্ছে তিনটা, তাই না? ডাইসালফাইড বন্ড হচ্ছে তিনটা। আচ্ছা, এরপরে এরপরে দেখো যে আমাদের যে কবজা অঞ্চল আছে, আমাদের যে কবজা অঞ্চল আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আমাদের এই যে অ্যান্টিবডি, এটাকে নমনীয়তা দান করবে অ্যান্টিবডিকে। কারণ এই জায়গায় তো মোটামুটি নমনীয়তা দান করার কথা, যেহেতু দুইটা এই জায়গায় নাম মানে জয়েন্ট হয়, নমনীয়তা দান। তাহলে অ্যান্টিবডিকে নমনীয়তা দান করে কে, কবজা অঞ্চল। আচ্ছা, একটা বাহুতে, একটা বাহুতে কি থাকে বলতো, ভারী অঞ্চল থাকে, ভারী অঞ্চল থাকে ও হালকা অঞ্চল থাকে, ও হালকা অঞ্চল থাকে। আরেকটা বাহুতে, অপর বাহু, অপর বাহুতে কি থাকে, পরিবর্তনশীল,
পরিবর্তনশীল ও স্থায়ী অঞ্চল, ও স্থায়ী অঞ্চল। একটা কি থাকে, একটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল থাকে। আচ্ছা, এবার আরেকটা তোমাকে জিনিস দেখাই। এই যে এটা আমরা এখানে অ্যান্টিজেনটা সরি অ্যান্টিবডিটা রাখলাম না, এই যে অ্যান্টিবডিটা রাখলাম, এই যে অ্যান্টিবডির এই যে অংশটা, অ্যান্টিবডির এই অংশটা মনে করলাম যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এইভাবে থাকে, যাতে বাইরে থেকে যদি কিছু একটা আসে, বাইরে থেকে যদি কিছু একটা আসে তাহলে তাকে জানতে খাপ করে ধরে ফেলতে পারে। ঠিক আছে, বাইরে থেকে যে আসবে, কি বললাম কি বললাম এটা হচ্ছে আমার যদি এই যে এটা যদি আমার অ্যান্টিবডি হয়, এটা যদি আমার অ্যান্টিবডি, এই যে এই অংশটাকে আমি বলবো যেটা ধরবে, যেটা হচ্ছে অ্যান্টিবডির অংশ, এটাকে বলবো আমরা প্যারাটুপ। কি বলবো? প্যারাটুপ। আর বাইর থেকে যেটা আসবে, বাইর থেকে যেটা আসবে, বাইর থেকে যেটা আসবে এই দিকে যুক্ত হবে, এটাকে বলবো হচ্ছে আমরা কি বলতো, এটাকে বলবো আমরা এফি টুপ। এফি মানে হচ্ছে বাইরে, এফি টুপ। মেইনলি এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? মেইনলি এটা রিপ্রেজেন্ট করতেছে অ্যান্টিজেনকে। আর এই যে প্যারাটুপটা এটা কার মধ্যে থাকে? অ্যান্টিবডির মধ্যে থাকে, অ্যান্টিবডির মধ্যে। বোঝা গেছে? ওকে। এই যে প্যারাটুপের মধ্যে যে অ্যান্টিজেন আছে, এটার মধ্যে তখন কি হয়ে যায়? অনেকগুলা ক্লোন হয়ে যায়। একটু আগে বললাম না, অনেক ক্লোন হয়ে যায়। তাহলে হচ্ছে এই যে ক্লোন হয়, এটাকে এটা এটার মানে রিকম্বিনেশন নাম কি? বিডিজে রিকম্বিনেশন, 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 বিডিজে রিকম্বিনেশন মানে ভেরিয়েবল। বলো, বিডিজে মানে কি বলো তো? ভেরিয়েবল, দাও ভুলে গেছি, আমার বইটা একটু দেখতে হবে, বইটা কোথায়? বিডিজে রিকম্বিনেশন। তাহলে হচ্ছে এটা একটু বই থেকে দেখে নিও তোমরা। দাঁড়াও আমি তাও দেখে বলি। বিডিজে কম্বিনেশন। ওকে, এই যে ভেরিয়েবল ডাইভার্সিটি জয়েনিং সাবজেক্ট, ভেরিয়েবল ডাইভার্সিটি জয়েনিং সাবজেক্ট, ভেরিয়েবল ডাইভার্সিটি জয়েনিং সাবজেক্ট। এই কম্বিনেশনের মাধ্যমে কি করবে? ক্লোন করবে। ক্লোন করে কতটুকু গঠন করবে? 100 মিলিয়ন। 100 মিলিয়নকে আমরা কি বলি? 10 ক্রোড় বলি, তাই না? 100 মিলিয়ন বা 10 ক্রোড়। ঠিক আছে, ওকে। এবার আমরা চলো, আমরা এবার হচ্ছে একটু ভারী অঞ্চল এবং হচ্ছে হালকা অঞ্চলের পার্থক্যটা দেখি। ঠিক আছে, ভারী অঞ্চল এবং হচ্ছে হালকা অঞ্চল। চলো চলো চলো। আমরা এবার একটু ভারী অঞ্চল এবং হচ্ছে হালকা অঞ্চলের পার্থক্য। তাহলে চলো পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয় কি কি করা যায় বলো? বিষয়, ফার্স্টের দিকে বিষয়। একটা হচ্ছে ভারী অঞ্চল, আর একটা হচ্ছে হালকা অঞ্চল। আচ্ছা, একটা হচ্ছে ভারী অঞ্চল আর একটা হচ্ছে হালকা অঞ্চল। প্রথম বিষয় আমরা দিতে পারি যে অ্যামাইনো অ্যাসিড কতটুকু থাকে। অ্যামাইনো অ্যাসিড কতটুকু থাকে? ভারী অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড থাকে 440টা, আর হালকা অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় কত? এটার অর্ধেক, 220টা, 220। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আণবিক ওজন। কি দেখবো? আণবিক ওজন, আণবিক ওজন। এই আণবিক ওজন হচ্ছে ভারী অঞ্চলে 50 থেকে 70, 50 থেকে কত? 70 কিলো ডালটন। ঠিক আছে, আর হালকা অঞ্চলে কত হবে? এটার অর্ধেক হবে, অর্ধেকের থেকে একটু কম, সেটা হচ্ছে 23 কিলো ডালটন। ওকে, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে কি বলে ভারী অঞ্চল এবং হালকা অঞ্চলের মধ্যে, ভারী অঞ্চল এবং হালকা অঞ্চলের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল গঠন থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকবে। আচ্ছা, এরপরে কবজা, কবজার অবস্থান, কবজার অবস্থান কোথায়? কবজার অবস্থান, কবজার অবস্থান তাহলে বলো যে দেখো এই যে ভারী অঞ্চল, এই ভারী অঞ্চলের ক্ষেত্রে কবজার অবস্থান কোথায়? দেখো এই যে ভারী অঞ্চল, ভারী অঞ্চলের ক্ষেত্রে কবজার অবস্থান কিন্তু ঊর্ধ্বে, কিন্তু হালকা অঞ্চলের কথা যদি বলি সেক্ষেত্রে কবজা অবস্থান কিন্তু নিচে। তার মানে কবজা অঞ্চলের, ভারী অঞ্চলের ক্ষেত্রে ভারী অঞ্চলের উপরে থাকে, ঊর্ধ্বে থাকে, আর হালকা অঞ্চলের কোথায় থাকে? হালকা অঞ্চলের নিচে, নিম্নে থাকে। ঠিক আছে, ওকে। এতটুকু যদি জানো তাহলে হচ্ছে অ্যান্টিবডির এটা আমাদের শেষ। এখন আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে অ্যান্টিবডির প্রকারভেদ। অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ। আমাদের অ্যান্টিবডি হচ্ছে মূলত 5 প্রকার অ্যান্টিবডি নিয়ে কথা বলা লাগবে আমার। 5 প্রকার, তাহলে হচ্ছে 5 প্রকার। এটা মেনলি কত? 5 টাইপস,
তো ওকে, তাহলে হচ্ছে আমরা এটা একটা সার্টের মাধ্যমে শিখবো, ঠিক আছে? এটা একটা আমরা সার্টের মাধ্যমে শিখবো যাতে আমাদের বিষয়টা মনে থাকে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এটা দিব হচ্ছে বিষয়, কি দিব প্রথমত বিষয়। আচ্ছা আগে বলি যে আমাদের এখানে কি কি অ্যান্টিবডি থাকতে পারে। একটা থাকবে হচ্ছে আমাদের জি থাকতে পারে, এরপর আমাদের থাকতে পারে এ, এরপরে এম, এরপর হচ্ছে ডি, এরপর হচ্ছে ই। অনেকে গ্যামেট আকারে শিখে, কিন্তু তুমি মনে রাখো যে গ্যাম ডি এভাবে শিখো, হ্যাঁ গ্যাম ডি এভাবে শিখো। এইভাবে যদি শিখো তাহলে হচ্ছে তোমার একটু জিনিস লাভ আছে। এটা কি পরিমাণের ভিত্তিতে, পরিমাণের ভিত্তিতে যদি আমরা একটু পার্থক্য করি তাহলে পরিমাণ দেখবো হচ্ছে জি টাকা হচ্ছে গ্লোবিউলিন, জি টাকা হচ্ছে 75%, আর এ টাকা হচ্ছে 15%, এরপর হচ্ছে এটা টাকা হচ্ছে 5%, ডি টাকা হচ্ছে 1%, এরপর ই টাকা হচ্ছে 0.1%। ঠিক আছে? আচ্ছা, এই যে বাড়ির শৃঙ্খল আছে না, বাড়ির শৃঙ্খল পড়াইলাম না, এই যে বাড়ির শৃঙ্খলা অ্যামাইনো অ্যাসিডের গঠনের ভিত্তিতে এটাকে, এটার নামকরণ করা হয়। সেটা হচ্ছে কি জিতে গামা, এরপর এ তে আলফা, এরপর হচ্ছে এম তে মিউ, এরপর হচ্ছে ডেল্টা, ডি তে ডেল্টা, এন্ড ই তে হচ্ছে এপসাইলন, ই তে হচ্ছে এপসাইলন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি হিসেবে পার্থক্য করতে পারি, কোথায় পাওয়া যায় এটার ব্যাপারে আমরা পার্থক্য করতে পারি, তাই না? চলো, কোথায় পাওয়া যায় মানে হচ্ছে প্রাপ্তি, প্রাপ্তি। আচ্ছা, প্রাপ্তি। এখন দেখো শুধু আমার যেটা ইমোগ্লোবিউলিন এ আছে এটা হচ্ছে পরিপাক ও জনন ও শ্বসনতন্ত্র। কি বললাম? এই যে আমার যেটা আলফা বা আমার যেটা এ ছিল সে ইমোগ্লোবিউলিন এ, এটা হচ্ছে আমরা কোথায় পাবো? পরিপাক, পরিপাক ও জনন, রেশন, কি বললাম, জনন শ্বসনতন্ত্র, জনন শ্বসনতন্ত্রে পাবো। কোথায়? জনন শ্বসনতন্ত্র, শ্বসন রন্ধ্র। আর বাকি সবগুলা কোথায় পাবো? রক্ত এবং লসিকাতে। কি বললাম? ব্লাড ও লসিকা। বাকি সবগুলা কোথায়? ব্লাড এবং লসিকা, ব্লাড ও লসিকা, লসিকা। এটাও ব্লাড এবং লসিকা। আর এই যে আমাদের ই আছে এটাও ব্লাডের সেলের মধ্যে মেনলি, এটা হচ্ছে বি সেল, তারপর হচ্ছে তোমার মাস্ট সেল, এরপর হচ্ছে বেসুফিল। এই যে দেখে এগুলো হচ্ছে ব্লাডের, তাই না? সবগুলো হচ্ছে ব্লাডে পাবো। তাহলে হচ্ছে একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি, একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে এ, হিমোগ্লোবিন এটা কোথায় পাচ্ছে? পরিপাক এবং শ্বসন রাসায়নিক। বাকি সব কোথায়? ব্লাড এবং লসিকাতে, ব্লাড এবং লসিকাতে। ওকে, তাহলে হচ্ছে এরপর আমরা এটাকেও দিলাম। আচ্ছা, এরপর আমাদের ওয়েট করে একটু, ওকে, এরপর আমাদের পার্থক্য টপিক, চলো এরপর আমাদের পার্থক্যের টপিক হচ্ছে এদের স্পেশাল কাজ কি, স্পেশাল ফিচারগুলা কি কি মেইন, এদের স্পেশাল ফিচারগুলা কি, স্পেশাল ফিচার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো যে ইমোগ্লোবিউলিন জি যেটা আছে, এই ইমোগ্লোবিউলিন জি হচ্ছে আদর্শ অ্যান্টিবডি। কি বললাম? এটা একটা আদর্শ অ্যান্টিবডি, আদর্শ অ্যান্টিবডি, আদর্শ অ্যান্টিবডি। তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি। তাহলে হচ্ছে স্পেশালের ক্ষেত্রে আমরা লিখি এটা সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি, ইমোগ্লোবিউলিন জিটা সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি। এখন দেখো আমি তোমাকে বলছিলাম এই যে ইমোগ্লোবিউলিন জি এটা কোথায় থেকে যায়? মাতৃদেহ থেকে অম্লার মাধ্যমে ভ্রূণ দেহে যায়, তাই না? তার মানে এই যে ইমোগ্লোবিউলিন জি এটা কি করতে পারে বলো? তাহলে এটা আমরা কাকে নিয়ে কথা বলছিলাম? ইমোগ্লোবিউলিন জি কে নিয়ে কথা বলতেছিলাম, এটা এ কে নিয়ে কথা বলছিলাম, এখানে এম কে নিয়ে কথা বলছিলাম, এখানে ডি, এখানে ই, তাই না? আচ্ছা, এই ইমোগ্লোবিউলিন জি তাকে তাহলে কাকে অতিক্রম করতে পারবে? অম্রাকে অতিক্রম করতে পারে, তাই না? অম্রাকে অতিক্রম করতে পারে কে? ইমোগ্লোবিউলিন জি। অম্রাকে অতিক্রম করতে পারে কে? ইমোগ্লোবিউলিন জি। তাহলে এটা কোথায় বলছিলাম? যে তোমাদের যখন পড়াচ্ছিলাম যে অম্রা মাতৃদেহ থেকে ভ্রূণের মধ্যে অম্লার মাধ্যমে কি যায়? ইমোগ্লোবিউলিন জি যায়, ওই থেকে বলছিলাম। আচ্ছা, গর্ভাবস্থা অম্রাকে অতিক্রম করে, তার মানে এই যে ইমোগ্লোবিউলিন জি এটা হচ্ছে একটা ম্যাটারনাল, যখন বাবা থেকে আসে তাকে বলি আমরা প্যাটার্নাল, মা থেকে আসলে তাকে বলি ম্যাটারনাল। তাহলে হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি, তাই না? তাহলে ইমোগ্লোবিন জি হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি, ম্যাটারনাল অ্যান্টিবডি। ইমোগ্লোবিন জি হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি, ইমোগ্লোবিন জি হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি। এতটুকু বুঝলাম? ওকে। আচ্ছা,
আরেকটা কথা বলছিলাম, ইমোগ্লোবিউলিন জি যখন সারার কথা বলছিলাম, মুখ্য সারা এবং গৌণ সারা, মুখ্য সারাকে দিত ওই যে মা দিয়ে মনে রাখছিলাম ইমোগ্লোবিউলিন এম, তাহলে হচ্ছে গৌণ সারাকে দিত ইমোগ্লোবিউলিন জি, মনে আছে? ওকে, তার মানে গৌণ সারাতে কি করতো, গৌণ সারাতে গৌণ সারাতে কি করতো, অংশগ্রহণ করতো, গৌণ সারাতে কি করতো, অংশগ্রহণ করতো, গৌণ সারাতে কি করতো, অংশগ্রহণ করতো। আচ্ছা, এটা আর কি কাজ করে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। কি বললাম? কমপ্লিমেন্ট সিস্টেমকে, কমপ্লিমেন্ট সিস্টেম যেটা ছিল আমাদের, এই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। এটা মেইনলি ইমোগ্লোবিউলিন জি মেইনলি 4 প্রকার হতে পারে মেইনলি। এটা হচ্ছে যদি আমরা প্রকারের কথা বলি, এটা হচ্ছে 4 প্রকার হতে পারে। এটা হচ্ছে G1, G2, G3, G4। ঠিক আছে? ওকে, আমাদের এতটুকু যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমার ইমোগ্লোবিউলিন জি সম্পর্কে পড়ানো শেষ। ইমোগ্লোবিউলিন জি সম্পর্কে পড়ানো শেষ। চলো আমরা তাহলে ইমোগ্লোবিউলিন এ সম্পর্কে স্পেশাল কথাগুলো বলি। আচ্ছা, প্রথমেই যখন আমি হিমোগ্লোবিন এর কথা বললাম তখন তোমার মাথায় চলে আসলো, আচ্ছা ভাইয়া তো কিছুক্ষণ আগে বলছিল যে হিমোগ্লোবিন এ মায়ের দুধের মধ্যে পাওয়া যায়, তার মানে অবশ্যই অবশ্যই প্রথম কথা সেটাই হবে যে মায়ের দুধে থাকে, মায়ের দুধে থাকে, এটা এক নাম্বার কথা। এটা ইমোগ্লোবিউলিন এ কিভাবে পাই বাচ্চা? মায়ের দুধ থেকে। আচ্ছা, আর কোথায় থাকে? এটা অন্ত্রেও থাকতে পারে। কি বললাম? এটা অন্ত্রে ও মলেও থাকে, অন্ত্রে এবং মলে থাকতে পারে। এটা অন্ত্রে এবং মলে থাকে বলে এটার একটা স্পেশাল নাম হয়, সেটার নাম হচ্ছে তোমার, সেটার নাম হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি। কি বললাম? ক্যাপ্রো অ্যান্টিবডি, ক্যাপ্রো অ্যান্টিবডি, ক্যাপ্রো অ্যান্টিবডি। কেন? কারণ হচ্ছে এটা মল এবং হচ্ছে এটা কোথায় থাকে, মল এবং হচ্ছে তোমার অন্ত্রে থাকলে তখন আমরা তাকে বলি ক্যাপ্রো অ্যান্টিবডি। ঠিক আছে? আচ্ছা, এই অ্যান্টিবডি মেইনলি কি করতে পারে? এই অ্যান্টিবডি মেইনলি কি করতে পারে, যে আমাদের ছত্রাক আছে, এই ছত্রাকের সংক্রমণকে কি করে, প্রতিরোধ করে। কি বললাম? ছত্রাকের সংক্রমণকে প্রতিরোধ করে, ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে, ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে। আচ্ছা, আর কি করতে পারে? আর দেখো, এটা মায়ের মায়ের দুধের মাধ্যমে যেহেতু পাচ্ছে, তার মানে এটা একটা করণ হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে করণকারী অ্যান্টিবডি। এটা একটা কি? করণকারী অ্যান্টিবডি। এটা হচ্ছে একটা করণকারী অ্যান্টিবডি। আচ্ছা, এটার প্রকার নিয়ে যদি বলি তাহলে এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যান্টিবডি A1, হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন। ঠিক আছে? ওকে, আমাদের তাহলে হচ্ছে এখন হিমোগ্লোবিউলিন এও শেষ। আমাদের এখন পড়তে হবে হচ্ছে হিমোগ্লোবিউলিন এম। এখন আমাদের পড়তে হবে হিমোগ্লোবিন এম। একটা জিনিস বলো, আমি তোমাকে বলছিলাম সবচেয়ে আদর্শ অ্যান্টিবডি কোনটা? আদর্শ অ্যান্টিবডি কোনটা? হিমোগ্লোবিউলিন জি, তাই না? এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। আর সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে হিমোগ্লোবিউলিন এম। সবচেয়ে বড় হচ্ছে হিমোগ্লোবিউলিন এম। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে এখন যদি আমরা একটা জিনিস দেখো, যদি ইমিগ্লোবিউলিন এর সাথে যদি আমরা এর সাথে যদি সরি ইমিগ্লোবিউলিন জি কে যদি আমরা এম এর সাথে তুলনা করি, তাহলে ইমিগ্লোবিউলিন এম তো হচ্ছে তোমার অনেক বড়, তাই না? ইমিগ্লোবিউলিন এম তো বড়, জি তো অনেক ছোট। এই যে জি অনেক ছোট, এর তুলনায় কত 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 গুণ বড়? প্রায় 5 গুণ বড়। ইমিগ্লোবিউলিন এম 5 গুণ বড়। আচ্ছা, ইমিগ্লোবিউলিন এম, ইমিগ্লোবিউলিন এম এটা কি করে বলছিলাম? আগেই বলছিলাম যে মুখ্য সারাতে অংশগ্রহণ করবে, মুখ্য সারাতে অংশগ্রহণ করবে, এটা তো আগে বলছিলাম। এরপরে দেখো এটাও কি করবে, দেখো ইমোগ্লোবিউলিন এ এবং ইমোগ্লোবিউলিন জি এবং ইমোগ্লোবিউলিন এম এরা সারাতে, মানে তোমাকে কি করতে হবে, এই যে সারার কথা বলছিলাম, মুখ্য সারা এবং গৌণ সারা, এই জায়গায় এরা অংশগ্রহণ করতে, তার মানে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করতেছে। তার মানে এটাও কমপ্লিমেন্ট সিস্টেমের কথাটা আসবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভ, কমপ্লিমেন্ট সিস্টেমকে কি করবে, অ্যাক্টিভ করবে। এই জায়গায়ও দেখো কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করছিল, তাহলে এও কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেমকে কি করবে, অ্যাক্টিভ করবে। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এখন দেখো এই যে ইমোগ্লোবিউলিন এম, ইমোগ্লোবিউলিন এম এটা হচ্ছে তোমার আমাদের যে এ বি ও ব্লাড গ্রুপ করি এটার অ্যান্টিবডি। কি বললাম? এ বি ও ব্লাড গ্রুপিং এর অ্যান্টিবডি, ব্লাড গ্রুপিং এর অ্যান্টিবডি। বোঝা গেছে? ব্লাড গ্রুপিং অ্যান্টিবডি। হিমোগ্লোবিউলিন, হিমোগ্লোবিউলিন, হিমোগ্লোবিউলিন এম এটা হচ্ছে কিসের, আমরা যে ব্লাড গ্রুপিং করি এটার অ্যান্টিবডি। কেন? কারণ কেন, এটা হচ্ছে সবচেয়ে বড়, আমরা এটাকেই দেখতে পাই, আমরা এটাকেই মেইন হচ্ছে দেখে আইডেন্টিফাই করতে পারি। এটা যেহেতু বড়, ছোটটা কি আমরা পাবো না? ছোটটাকে পাবো না।
বড়টাকেই দেখবো মেইনলি। এই জন্য হচ্ছে আমরা এই যে ইমিউগ্লোবিউলিন এম নিয়ে কাজটা করে থাকি। আচ্ছা, এবার দেখো আমাদের এরপর লাগবে হচ্ছে কি, আমাদের এরপর হচ্ছে গ্যাম ডি। এরপর হচ্ছে ডি নিয়ে কথা বলা লাগবে। এই ডি জাস্ট মনে রাখো, এটা হচ্ছে বি কোষের, আমাদের বি বি সেল ছিল না, বি সেলের কাজের সূচনা করবে। বি সেলের কাজের সূচনা কে করে? ইমিউগ্লোবিউলিন ডি। এতটুকু মনে রাখলে এটা শেষ। এরপর ইতে চলে যাব। ইতে অ্যালার্জি বলছিলাম আগে। ইতে অ্যালার্জি সৃষ্টি করবে। বলো কি সৃষ্টি করবে? অ্যালার্জি। তাহলে অ্যালার্জি সৃষ্টি করবে। অ্যালার্জির কথা বললে কি চলে আসে বলছিলাম? কৃমি। তার মানে কৃমি পরজীবী কথা বলা আছে। এর বললে কৃমির কথা বলে চলে, এখানে চলে আসে হচ্ছে হিস্টামিন, তাই না? হিস্টামিন। এগুলো হচ্ছে ইমিউগ্লোবিউলিন জি এর ক্ষেত্রে জানা লাগবে। আর মনে রাখো যে আমাদের ইমিউগ্লোবিউলিন ইটা হচ্ছে সবচেয়ে দুর্লভ দুর্লভ, সবচেয়ে দুর্লভ ইমিউগ্লোবিউলিন কোনটা? ইমিউগ্লোবিউলিন ই। সবচেয়ে দুর্লভ কোনটা? ইমিউগ্লোবিউলিন ই। সবচেয়ে দুর্বল কোনটা? ইমিউগ্লোবিউলিন ই। চলো আমরা এই পুরো টপিকটা অ্যান্টিবডি প্রকারভেদ টার্ম আরেকবার রিক্যাপ করা। অ্যান্টিবডির প্রকারভেদ কয় প্রকার? 5 প্রকার। অ্যান্টিবডির প্রকারভেদ কয় প্রকার? 5 প্রকার। কি কি আছে? জি আছে, কি আছে বলো? জি আছে, এ আছে, এম আছে, এরপর হচ্ছে আমাদের ডি আছে, এরপর হচ্ছে আমাদের ই আছে। ওকে, পরিমাণের ভিত্তিতে কোনটা কত প্রকার বলো? একটা আছে হচ্ছে তোমার 75, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 75, 15, 5, 1, 0.1 মনে থাকবে। 75, 15, 5, 1, 0.1। দেখো 75, 75 এখান থেকে কত আসে? 15, 5, 15, 75, তাই না? এইতে মনে রাখো 5, 15, 75। এই যে 15 পরে তাহলে কি চলে আসবে? 5 চলে আসবে। এরপরে কি চলে আসবে? একদম লোয়েস্টটা 1 চলে আসবে। এরপর আরো লোয়েস্ট করো, এটা কত আসবে? 0.1 আসবে। আচ্ছা, এই যে বাড়ির শৃঙ্খলের যেটা গঠনের ভিত্তিতে কি 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 নাম দিয়েছিলাম বলো? নাম দিয়েছিলাম হচ্ছে গামা, আলফা, এরপর হচ্ছে মিও, ডেল্টা এবং হচ্ছে এপসাইলন। ঠিক আছে, ওকে। এরপরে সবাইকে হচ্ছে কোথায় পাই? ব্লাড এবং লসিকাতে পাই। কিন্তু একমাত্র ব্যতিক্রম কে বলো তো? ইমিউগ্লোবিউলিন। কে বলো? ইমিউগ্লোবিউলিন এ। একে কোথায় পাই? পরিপাক, জনন এবং শ্বসন তন্ত্রে পাই। আচ্ছা, স্পেশালি এরপরে কি বলছিলাম যে কোনটা আদর্শ অ্যান্টিবডি? ইমিউগ্লোবিউলিন জি। ইমিউগ্লোবিউলিন জি হচ্ছে আদর্শ অ্যান্টিবডি, ইমিউগ্লোবিউলিন জি। এরপর হচ্ছে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে ইমিউগ্লোবিউলিন জি, ক্ষুদ্র। সবচেয়ে ছোট ইমিউগ্লোবিউলিন জি। এটা অম্লাকে অতিক্রম করতে পারে। এটা মায়ের দেহ থেকে যেহেতু এই ভ্রূণের দেহে যায়, এই জন্য এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। এটা গৌণ সারাতে কাজ করতে, এটা আমরা আগেই দেখে আসছি। এটা কমপ্লিমেন্ট সিস্টেমকে, যেহেতু সারাতে কাজ করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে। আর ইমিউগ্লোবিউলিন যেটা এম ছিল, এই যে আমাদের ইমিউগ্লোবিউলিন এম ছিল, এই যে ইমিউগ্লোবিউলিন এম, এটা তো সবচেয়ে বড়। ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে সবচেয়ে বড়। কি বললাম? এই ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে সবচেয়ে বড়। দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নেই। এই ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে আমাদের সবচেয়ে বড়। এই ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে আমাদের সবচেয়ে বড়। আহা, কোথায় চেঞ্জ করলাম? এই ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এবং হচ্ছে ইমিউগ্লোবিউলিন কত বড়? ইমিউগ্লোবিউলিন জি এর তুলনায় 5 গুণ বড়। এটা ইমিউগ্লোবিউলিন এম হচ্ছে মুখ্য সারা, আর আমাদের যে ইমিউগ্লোবিউলিন জি এটা হচ্ছে গৌণ সারাতে কাজ করতো। আর ইমিউগ্লোবিউলিন এ হচ্ছে মায়ের দুধে পাইতাম। আর হচ্ছে এটা অন্ত্রে থাকলে তখন তাকে বলে আমরা ক্যাফ্রো অ্যান্টিবডি। ছত্রাকের সকল অন্ত্রে এটা করণকারী অ্যান্টিবডি বলি। কেন? কারণ মায়ের দুধ থেকে পাওয়া যায়, মানে করণ হয়, তাই না? আর দেখো যেটা বড় অ্যান্টিবডি, সেটার মাধ্যমে তো আমরা কি করি? ব্লাড গ্রুপিং করি। তার মানে এ বি ও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে কোনটা কাজে লাগে? হিমোগ্লোবিউলিন। বলো হিমোগ্লোবিউলিন কোনটা? আমার মুখে মুখে বলো হিমোগ্লোবিউলিন এম। ওকে। ডি এর ক্ষেত্রে আমার জাস্ট পড়া লাগছে কি? বি সেলকে অ্যাক্টিভ করে কে? হিমোগ্লোবিউলিন ডি। এবং ই এর ক্ষেত্রে আমরা জানি এটা অ্যালার্জি সৃষ্টি করে। কৃমি, অ্যালার্জি বললেই কৃমির কথাটা আমার মাথায় কেন জানি চলে আসে। এটা কৃমি পরজীবী। এরপর হচ্ছে হিস্টামিন, এগুলো করণ করে মেনলি। এটা আর মনে রাখবা দুর্লভ ইমিউগ্লোবিউলিন কোনটা? ইমিউগ্লোবিউলিন ই। আর দেখো এই যে আমাদের প্রকারভেদের ক্ষেত্রে একটা যেটা বলছে ইমিউগ্লোবিউলিন জি হচ্ছে 4 প্রকার। ইমিউগ্লোবিউলিন জি ওয়ান, জি টু, জি ফোর এবং হচ্ছে জি ফাইভ। আর দেখো এ ক্ষেত্রে এ ওয়ান, এ টু, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে
এরপর হচ্ছে এম হচ্ছে M1 M2, আর বাকিগুলো কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, তাহলে এতটুকু যদি পড়ি তাহলে আমাদের এখন অ্যান্টিবডির প্রকারভেদ শেষ। এখন আমরা চলে আসছি যে ভ্যাকসিনের প্রকারভেদে। আমরা কোথায় আসছি বলো? এখন পর্ব হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ। তাহলে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, ভ্যাকসিনের প্রকারভেদ। লাস্টের দিকে চলে আসছি, ভ্যাকসিনের প্রকারভেদ। ভ্যাকসিনের প্রকারভেদ, আচ্ছা ভ্যাকসিনের কি কি প্রকারভেদ আছে? এক নাম্বার কথা হচ্ছে ভ্যাকসিনের প্রথম প্রকারভেদ, সেটা হচ্ছে নিষ্ক্রিয় বা মৃত্যু। আমি ফার্স্টের দিকে এই ভ্যাকসিনের প্রকারভেদগুলো পড়াচ্ছি, ঠিক আছে? নিষ্ক্রিয় বা মৃত, এরপরে এদের উদাহরণগুলো পড়াবো। প্রথম বলতেছি নিষ্ক্রিয় বা মৃত। 2 নাম্বার আর কি থাকতে পারে? আর থাকতে পারে শক্তি হ্রাসকৃত, শক্তি হ্রাস, শক্তি হ্রাস। 3 নাম্বার কি হতে পারে? একটা হচ্ছে নিষ্ক্রিয় বা মৃত, আরেকটা হচ্ছে শক্তি হ্রাস, আরেকটা হতে পারে টক্সয়েড। টক্সয়েড, অয়েড মানে হচ্ছে মতো, টক্সিন মানে হচ্ছে বিষ, বিষের মতো আর কি। 4 নাম্বার কি হতে পারে? আমার 4 নাম্বার হতে পারে উপ একক, উপ একক, বা অন্য নাম কি হতে পারে? সাব ইউনিট, সাব ইউনিট বা উপ একক, সাব ইউনিট বা উপ একক, উপ একক, সাব ইউনিট বা উপ একক। এরপরে কি হতে পারে? এরপর হতে পারে আমার কনজুগেটেড বা অনুবন্ধী। কি বললাম? কনজুগেটেড, কনজুগেটেড, কনজুগেটেড বা অনুবন্ধী, কনজুগেটেড বা অনুবন্ধী, কনজুগেটেড বা অনুবন্ধী। ওকে, আচ্ছা এরপরে 6 নাম্বার কি হতে পারে প্রকারভেদের মধ্যে? এর 6 নাম্বার হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। কি বললাম? ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন। ওকে, আচ্ছা আরো সাথে আমরা কি জানবো? আরো সাথে আমরা জানবো মিশ্র ভ্যাকসিন কোনগুলো, এই জিনিসটাও জানবো। মিশ্র ভ্যাকসিন, মিশ্র, মিশ্র ভ্যাকসিন। ওকে, আচ্ছা এবার চলো প্রত্যেকটার উদাহরণগুলো আমরা একটু জানি। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নিষ্ক্রিয়। দেখো কোনো কিছুকে মৃত, মৃত করে বলতে হচ্ছে, তোমরা টয়লেটের মধ্যে কি দাও? হারপিক দাও, তাই না? এটাও আমরা মনে রাখবো যে হারপিক কি দ্বারা? হারপিক কি দ্বারা? হারপিক। আমরা জানি টয়লেটে যদি আমরা কিছু একটা দিই, টয়লেটে যখন আমরা দেব তখন জীবাণু হতে মৃত হবে। মৃত হওয়ার জন্য আমরা কি দিতে হবে? হারপিক দিতে হবে, তাই না? কি দিতে হবে? হারপিক দিতে হবে। তাহলে হারপিক দিয়ে আমরা কি মনে রাখবো আসলে? হারপিক দিয়ে আমরা মনে রাখবো, হারপিক দিয়ে আমরা মনে রাখবো এইচ এ দিয়ে মনে রাখবো হেপাটাইটিস এ। কি মনে রাখবো? এইচ এ দিয়ে মনে রাখবো হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ। এরপরে আর দিয়ে কি মনে রাখবো? আর দিয়ে অবশ্যই মনে রাখবো হচ্ছে আমাদের, আর দিয়ে মনে রাখবো হচ্ছে রেবিস। আর দিয়ে কি? রেবিস, রেবিস ভ্যাকসিন। এরপরে ফি দিয়ে এখানে মেইনলি আসে কি? এই ভ্যাকসিনের পকেটের থেকে মেইনলি আসে কি? তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি, কোন ধরনের ভ্যাকসিনের উদাহরণ, এরকম আসবে। এই জন্য আমি তোমাকে এই উদাহরণগুলো পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা ফি দিয়ে হচ্ছে ফোলিও, আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। এরপরে সি দিয়ে হচ্ছে কলেরা, সি দিয়ে হচ্ছে কি বলো? সি দিয়ে হচ্ছে কলেরা, কলেরা, কলেরা। আচ্ছা এরপরে আছে আমাদের শক্তিহ্রাস, টকজয়েট। চলো আগে আমরা টকজয়েটটা পরে আসি। টকজয়েটটা মনে রাখার উদাহরণ খুবই সোজা। একটা হচ্ছে ট দিয়ে মনে রাখবো, আর একটা ডি দিয়ে মনে রাখবো। লাস্টে একটা ট আছে, আর একটা আছে ডি, নাম থেকে মনে রাখবো। টতে টিটানাস, টতে টিটানাস, ডতে ডিপথেরিয়া, ডতে ডিপথেরিয়া, টতে টিটানাস, ডতে ডিপথেরিয়া। বোঝা গেছে? আচ্ছা এরপর আমাদের যেটা হচ্ছে কনজুগেটেড আছে। কনজুগেটেড বাদ আগে শক্তি হ্রাস করে বলি। দেখো শক্তি, শক্তি বাইকে তো সবাই চিনো, তাই না? শক্তি বাইকে তো সবাই চিনো, তাই না? চলো আমরা শক্তি বাইকে নিয়ে একটু কথা বলি, শক্তি বাইকে নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে কলেরা, তাই না? কলেরা এই দিকে। আচ্ছা আমরা একটু শক্তি বাইক নিয়ে, এটা আমাদের শক্তি বাইক। আমাদের শক্তি ভাই একদিন বিসিএস দিতে গেল। কি বললাম? একদিন বিসিএস দিতে যাচ্ছে, বিসিএস দিতে যাচ্ছে। এখন বিসিএস দিন যাওয়ার আগে শক্তি ভাইকে, শক্তি ভাইয়ের মা বলতেছে তোমার বিসিএস এ ভালো হবে যদি তুমি মোম পানি খেয়ে দাও। কি বললাম? মোম পানি খেয়ে দিতে বললো। কি বললো? মোম পানি খেয়ে যেতে। এখন সমস্যা হচ্ছে মোম পানি যখন খাইলো শক্তি ভাইয়ের কি হয়ে গেল? মোম পানি খাওয়ার পরে শক্তি ভাইয়ের টাইফয়েড হয়ে গেল। কি হয়ে গেল? টাইফয়েড। কি হয়ে গেছে? টাইফয়েড।
আচ্ছা, তাহলে দেখো এই মনে রাখার উদাহরণগুলোও এখানে চলে হয়ে গেছে। একটা হচ্ছে বিসিএস থেকে শক্তি পেয়ে যখন বিসিএস দিতে গেছে, বিসিএস থেকে মনে রাখবো বিসিজি। তাহলে বিসিজি ব্যক্তি একটি শক্তি হ্রাসকৃত ভ্যাকসিন। কি ভ্যাকসিন? শক্তি হ্রাসকৃত ভ্যাকসিন। দেখো শক্তি হ্রাসকৃতের একটা ইংলিশ আছে, খুবই ইম্পর্টেন্ট। শক্তি হ্রাসকৃত ভ্যাকসিনের ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাটেনয়েড। কি বললাম? অ্যাটেনয়েড কি দিই? খুব ইম্পর্টেন্ট। যদি তোমার বাংলা না দিয়ে ইংলিশ বলে তাও তুমি পারবে আশা করি। তাহলে তাহলে দেখো বিসিজি, এরপর হচ্ছে মুম থেকে একটা মনে রাখো মিজেলস, ম দিয়ে একটা মনে রাখো মিজেলস, আরটা মনে রাখো মামস। একটা হচ্ছে মিজেলস, আরটা হচ্ছে মামস। এই যে মিজেলস এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের হাম আর কি, ঠিক আছে। আর ফানি দিয়ে মনে রাখো ফানি বসন্ত। ফানি দিয়ে কি? ফানি বসন্ত। ফানি ফ দিয়ে ফানি বসন্ত, ফ দিয়ে ফানি বসন্ত। ফানি বসন্ত মানে কি বলো তো? সবারই পরিচিত এটা, চিকেন পক্স। চিকেন পক্স, পানি বসন্ত কি চিকেন পক্স আর কি। এরপরে আরেকটা কি হবে? টাইফয়েড। আরেকটা কি? টাইফয়েড ভ্যাকসিন। আরেকটা কি? টাইফয়েড ভ্যাকসিন। মনে থাকবে? ওকে, আমরা রিকেপ করার সময় আবার পড়বো, সমস্যা নেই। আমাদের টক যে এটা শেষ। উপ এককের ক্ষেত্রে দেখো, উপ একক ভ্যাকসিন। উপ একক ভ্যাকসিন হচ্ছে সবগুলা তিনটা করে শব্দ থাকবে। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরটা হচ্ছে হেপাটাইটিস সি ভ্যাকসিন। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, অথবা সরি আরেকটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। আরেকটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। আরেকটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরেকটা হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। এখন একটা জিনিস দেখো, হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন এটা হচ্ছে ইপিআই কর্মসূচিতে, কি বললাম? ইপিআই কর্মসূচিতে অন্তর্ভুক্ত সর্বশেষ অন্তর্ভুক্ত সর্বশেষ ভ্যাকসিন। তাহলে ইপিআই কর্মসূচিতে অন্তর্ভুক্ত সর্বশেষ ভ্যাকসিন কোনটা? হিউম্যান পেপিলোমা ভাইরাস বা এইচপিভি। এখানে দেখো উপ একক বা সাব ইউনিটটা মনে রাখার উপায় কি? সবগুলাতে তিনটা করে বর্ণ আছে। দেখো তিনটা করে বর্ণ, তিনটা করে বর্ণ, তিনটা করে বর্ণ। ঠিক আছে, প্রত্যেকটার একটা করে কি হয়? প্রত্যেকটা একটা করে মানে মানে পূর্ণরূপ হয় আর কি। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরটা হচ্ছে হেপাটাইটিস বা হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। আর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন হচ্ছে তোমার বইয়ে সবচেয়ে বড় নামটা যেটা আছে সেটা হচ্ছে এইচআইভি। এইচআইভি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানেও তো তিনটা ওয়ার্ড আছে। দেখো এখানে আমি কিন্তু দুইটা বর্ণ ছোট করে লিখছি, কিন্তু উপ একক বা সাব ইউনিটের ক্ষেত্রে দেখো তিনটাই কিন্তু ক্যাপিটাল লেটার। ওকে, এখন এইচআইভি দিয়ে কি বোঝায়? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। হিমোফাইলাস, কি বললাম? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এটা হচ্ছে কনজুগেটেড বা অনুবন্ধী ভ্যাকসিন। আর ডিএনএ ভ্যাকসিনে এটা খুবই তো এটা তো মানে একেবারে ইজি। ডিএনএ ভ্যাকসিন এটা তো খুবই একেবারে ইজি। এটা কি হবে তাহলে? এটা অবশ্যই ডিএনএ নামটা থাকবে এখানে। এটা হচ্ছে কি হবে আমাদের? যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি ব্যবহার করে, বা ডিএনএ ভ্যাকসিন যেটা ডিএনএ রিকম্বিনেন্ট পদ্ধতি ব্যবহার করে। আর দেখো মিশ্র ভ্যাকসিনের মধ্যে আমার কি কি আছে? মিশ্র ভ্যাকসিনের মধ্যে আছে হচ্ছে আমার এমএমআর, এরপর হচ্ছে আমার ডিটি, এরপর হচ্ছে আমার ডিভিটি। আমি তোমাদেরকে বলছিলাম ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস। ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস। আর এমএমআর, এটাও হচ্ছে তিনটা রোগের সমন্বয়ে, মানে এগুলো সবগুলো হচ্ছে মিশ্র ভ্যাকসিন। এগুলো সবগুলাই কি বলো? এগুলো সবগুলো হচ্ছে মিশ্র ভ্যাকসিন। চলো আমরা এটাকে একবার রিভিশন দিয়ে আসি। তাহলে ভ্যাকসিনের প্রকারভেদগুলো কি কি ছিল আমাদের? প্রথমে ছিল নিষ্ক্রিয়। এই যে নিষ্ক্রিয় ক্ষেত্রে আমি বলছিলাম যে নিষ্ক্রিয় বা মৃত। যদি নিষ্ক্রিয় বা মৃত করে ফেলতে হয় তো এটার মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে হারফিক। হারফিকের ক্ষেত্রে তোমাকে বলছিলাম ফার্স্টে এইচে দিয়ে হেপাটাইটিস এ মনে রাখতে। এরপরে বলছিলাম যে আর দিয়ে মনে রাখতে হচ্ছে রেবিস। এরপর হচ্ছে ফি দিয়ে মনে রাখতে বলছিলাম পোলিও, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা এবং সি দিয়ে হচ্ছে কলেরা। শক্তি হ্রাসের ক্ষেত্রে বলছিলাম, দেখো শক্তি হ্রাসের ক্ষেত্রে বলছিলাম যে শক্তি হ্রাস থেকে শক্তি ব্যয়ের কথা। শক্তি ব্যয় একদিন বিসিএসসি তে যাচ্ছিলেন, বিসিএস থেকে হচ্ছে বিসিজি। তো তার মা বলতো তাকে কি কে যেতে? মুম পানি কে যেতে? মুমের ম থেকে বললাম, একটা ম থেকে বললাম যে মিজেলস, আর একটা ম থেকে বললাম যে মামস, ঠিক আছে। আর ফানি থেকে বললাম যে ফানি বসন্ত। ফানি বসন্ত অন্য নাম কি? চিকেন পক্স, এটা আমরা আগেই জানি। এরপর হচ্ছে টাইফয়েড। আর যেহেতু উনি যখন পানিগুলা খেলো, পরীক্ষা ভালো হবে সেটা তো দূরের কথা, ওনার টাইফয়েড হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এরপরে দেখো টক্সয়েড।
এরপর হচ্ছে আমাদের টক্সয়েড। টক্সয়েডের ক্ষেত্রে দেখো আমরা মনে রাখবো নাম থেকে, ট তে টিটানাস, সামনে ট আছে, ট তে টিটানাস, আর ড তে ডিপথেরিয়া। এরপর আমাদের উপ একক বা সাব ইউনিট ভ্যাকসিন, এগুলোতে দেখো তিনটা করে থাকবে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন। আর হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন নিয়ে বলছিলাম যে ইপিআই কর্মসূচিতে অন্তর্ভুক্ত সর্বশেষ ভ্যাকসিন কোনটা, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন। আর কনজুগেটেড অনুবন্ধী ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখতে বলছিলাম এইচআইভি। এইচআইভি কি বলো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এরপর ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখবা ডিএনএ রিকম্বিনেন্ট পদ্ধতি ইউজ করে আমরা এটা আমরা তৈরি করি। এরপর হচ্ছে আমাদের মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন উদাহরণ হচ্ছে তিনটা, এমএমআর, ডিটি এবং ডিপিটি। তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি মিশ্র ভ্যাকসিন নয়, তখন তোমাকে কি করবে, এই তিনটা দিবে, সাথে মনে করো বিসিজি দিয়ে দিল, তাহলে বিসিজি কি হবে না, বিসিজি হবে না। এই তিনটা হচ্ছে তোমার মিশ্র ভ্যাকসিন, মনে থাকবে। এবার চলো আমরা কিছু বাংলা লাইন বলি, কি বলো, তাহলে লিখো সাম বাংলা লাইন, সাম বাংলা লাইন। আচ্ছা, কি বাংলা লাইন বলবো বলো। ওকে, দেখো, জীবাণু নিঃসৃত বিষাক্ত পদার্থকে কি করে, ফর্মালডিহাইড প্রয়োগ করে আমরা কি করি, নিষ্ক্রিয় করি। কি বললাম, জীবাণু নিঃসৃত বিষাক্ত পদার্থ, একটা জীবাণু থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, তাই না, বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই বিষাক্ত পদার্থকে আমাকে কি করতে হলে, এই বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে হলে আমরা এখানে নিষ্ক্রিয় করি কি দ্বারা, ফর্মালডিহাইড দ্বারা। কি দ্বারা, ফর্মালডিহাইড দ্বারা। নিষ্ক্রিয় করি কি দ্বারা, ফর্মালডিহাইড দ্বারা। এবং এটাই ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা জিনিস বল, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, ওকে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা মেবি হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা ভ্যাকসিন, ওকে, এতটুকু বুঝলাম। এর হেপাটাইটিস বি ভ্যাকসিন এর এইচ বিএস এজি, এইচ বিএস ইনগ্রিডিয়েন্ট, এটাতে কি করা হয় বলতো, এটা থেকে ভ্যাকসিন তৈরি করা যায়, এটাতে ভ্যাকসিন তৈরি করা যায়। হেপাটাইটিস বি ভাইরাসের, হেপাটাইটিস বি ভাইরাসের এইচপিএস অ্যান্টিজেন থেকে কি করা হয় বলো, ভ্যাকসিন তৈরি করা যায়। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলো যে ভ্যাকসিনেশন, কি বললাম, আমাদের যে ভ্যাকসিনেশন চলে, এখন যে দেশে ভ্যাকসিনেশন হয়, ভ্যাকসিনেশন, এখানে আমরা সহজপ্রাপ্ত কয়টা, ছয়টি রোগের, কয়টি, ছয়টি রোগের আমরা ভ্যাকসিন পাই, ছয়টি রোগের ভ্যাকসিন, ছয়টি রোগের ভ্যাকসিন, ছয়টি রোগের ভ্যাকসিনেশন এখন বর্তমানে করা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, তাহলে কি কি আছে, এটা কি কি আছে, এটা হচ্ছে তোমরা বই থেকে একটু দেখে নিবে, সেটা হচ্ছে, তাও আমরা একটু করে এটা হচ্ছে মনে রাখি কিভাবে, ডিপিটি এবং হচ্ছে এমপিটি দিয়ে, কি কি দিয়ে বলো, এটা হচ্ছে ডিপিটি এবং হচ্ছে এমপিটি, কি কি, এটা হচ্ছে ডিপিটি আর হচ্ছে এমপিটি। ঠিক আছে, এটা হচ্ছে ডিপিটি আর হচ্ছে এমপিটি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আর কি বলা যায়, ওকে দেখো, আচ্ছা ঠিক আছে। এরপর রবার্ট কক আছেন, আমাদের রবার্ট কক সাহেব। রবার্ট কক হচ্ছে অ্যানথ্রাক্স, যক্ষা ও কলেরা রোগের জীবাণু আবিষ্কার করছিল, এইগুলা বাংলা লাইন কথা। এরপর হচ্ছে জোসেফ লিস্টার সাহেব, উনি কি করছিলেন, ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয় ওনাকে। ওকে, এটাও তো তুমি পারবা আশা করি। আচ্ছা, তাও তোমাকে আমি কিছু কথা লিখে দেই যাতে তোমার একটু ইজি হয়। কোন টিকার আবিষ্কারক কে, যতটুকু লাগবে সেটাই বলবো, ঠিক আছে। আচ্ছা, টিকা, গুটি বসন্ত, কি বললাম, গুটি বসন্ত। এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করছে এডওয়ার্ড জেনার, না আগেই বলছি তাই না, এটা একটু অনেক আগে বলছি, এডওয়ার্ড জেনার, একদম শুরুতে বলছি। গুটি বসন্তের আবিষ্কারক কে, তাহলে এটা হচ্ছে আবিষ্কারক এডওয়ার্ড জেনার। গুটি বসন্ত গেল, ওকে, গুটি বসন্ত গেল, গুটি বসন্ত গেল। এরপর হচ্ছে জলাতঙ্ক, জলাতঙ্ক, কলেরা, জলাতঙ্ক, কলেরা, এগুলো কে তৈরি করলো, এটা হচ্ছে লুই পাস্তুর, লুই পাস্তুর, লুই পাস্তুর। কিভাবে মনে রাখবো, দেখো, দেখো এখানে দেখো, জলাতঙ্কতে যুক্তবর্ণ আছে, পাস্তুরে যুক্তবর্ণ আছে, কলেরাতে ল আছে, লুইয়ে ল আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে ডিটি ভ্যাকসিন, কি ভ্যাকসিন, ডিটি ভ্যাকসিন। এই ডিটি ভ্যাকসিনটা কে গঠন করে, কে আবিষ্কার করে, ইমিল অ্যাটলপন, কে, ইমিল অ্যাটলপ বন সাহেব,
ইমেল আটল বন সাহেব। এরপরে দেখো আমাদের যে ম্যাক্রোফেজ, এটা আবিষ্কার করছে কে? ম্যাক্রোফেজ, এটা আবিষ্কার করছে আমাদের ইলিয়া মার্কনিকভ। ইলিয়া মার্কনিকভ, বোঝা গেছে? তাহলে এই আবিষ্কারকটা তোমার হালকা পাতলা জানা লাগবে। আর যদি তুমি এতটুকু পড়ো, তাহলে হচ্ছে এতটুকু যদি তুমি পড়ো, মোটামুটি তোমার এই অধ্যায়ে যত কিছু ছিল সব কিছুই তোমার শেষ। এখন জাস্ট তোমার কাজ হচ্ছে, এখন তোমার কাজ এটা হচ্ছে তোমার কাজ, ক্লাসটা করবা। ক্লাস করবা, ক্লাস করার পরে অবশ্যই অবশ্যই নোট করব। কি করব? অবশ্যই নোট করব। নোট করার পর নোট করার পর নোট একবার পড়ব, একবারই বিষয়, একবার মানে চোখ বুলাবো, চোখে দেখবে, চোখে দেখবে নোট করার পর, ঠিক আছে? এরপরে বইটা একবার পড়বে। কি পড়বে? বইটা নোট মিলিয়ে মিলিয়ে পড়বা। এখন দেখো আমি যে তোমাকে পড়াইলাম সবগুলা কিন্তু বইয়ে কিন্তু এই সিকোয়েন্সে নাই। আমি হচ্ছে কি করলাম, তোমার সবগুলাকে যাতে একসাথে নিয়ে এসে তোমাকে ইজি করা যায়, সেই জন্য আমি তোমাকে সবগুলো একসাথে গুছিয়ে দিলাম, কয়েকটা বই মিলে একসাথে গুছিয়ে দিলাম, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে, তুমি সব এক বই তো পাবা না, এখন তোমার কাজ হচ্ছে নোটটাকে ফলো করা, সাথে হচ্ছে বইটাকে পড়া, তাহলে হচ্ছে তুমি ইজিলি বইটা বুঝে যাবে, পুরোটা বুঝে যাবে ইনশাল্লাহ, বই পুরোটা। এরপর তোমার কাজ কি? এরপর কাজ হচ্ছে তোমার কোয়েশ্চেন সলভ। কোয়েশ্চেন সলভ, কি বললাম? এরপর তোমার কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ করা। অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোয়েশ্চেন সলভ করতে হবে। কোয়েশ্চেন সলভ করবে, কোয়েশ্চেন সলভ করা। এখন কোয়েশ্চেন সলভ কিভাবে করবা? ফার্স্টে তুমি ম্যাথ করবা, এরপর হচ্ছে ডেট করবা, এরপরে তোমার অবশ্যই কাজ হচ্ছে বুট বুট কোয়েশ্চেন গুলা করবা, এরপর হচ্ছে তুমি বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন গুলা করো। এইভাবে করো, তোমার আশা করি এই চ্যাপ্টারে খুব একটা আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে চ্যাপ্টারে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।